হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত থেকে আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, সারা রাতই বলতে পারো বৃষ্টি হয়েছে। তো সকালবেলায় তার তুলনায় ঠান্ডাটা একটু কম, কারণ ন্যাচারালি রাত্রে যদি বৃষ্টি হয় শীতকালের দিনে সকালবেলায় ঠান্ডাটা একটু বেশি থাকে, কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে বলতে পারো ঠান্ডাটা একটু কম। বাইরেতে এরকম ঢালাইয়ের কাজ হচ্ছে, তো সেই আওয়াজ অশ্মি ঘুম থেকে উঠেই পেয়েছে। কিছুতেই ওকে আমি বাড়ির মধ্যে রাখতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে এইভাবে বাড়ির সদর দরজার বাইরে যে রকের মতো মাটির, যেহেতু আমাদের বাড়ি জানো যে সবকিছু মাটি দিয়েই বানানো, তো পাকা বাড়িতে যেরকম বসার রক থাকে আমাদের মাটির বাড়িতেও মাটির তৈরি রক আছে। তো সেই রকের ওপরেই আর কি বসে আছি, বৈঠকখানা দাওয়া, সেই দাওয়ার পাশে। তো আগেকার দিনে বৈঠকখানা থাকতো, তোমরা সবাই জানো যে বৈঠকখানাতে সব দাদুরা সবাই মিলে বসে আড্ডা দিত, গেম খেলতো, সেরকম আমাদের বাড়িতেও আছে। তো তারই সাইডে যে রকটা বানানো আছে, তো সেখানে এখন আমরা বসে আছি অশ্মিকে নিয়ে। অশ্মি বসে বসে ঢালাইয়ের কাজ দেখছে। অশ্মি এখন যাকে দেখে দেখে এভাবে নাচছে বা এতটা খুশি, সে হলো আমাদের পাড়ার একটা ছোট্ট কিউট বাচ্চা মেয়ে শ্রীতমা। তো যেহেতু ঢালাইয়ের কাজ হচ্ছে, খামারে প্রচুর লোকজন, সেহেতু একদম ও অশ্মির কাছে আসতে পারছিল না, তাই দূর থেকে সাইকেল চালাচ্ছিল ও। তো দূর থেকেই অশ্মিকে ডাকছিল, আর অশ্মি তো বাচ্চা অন্তপ্রাণ, তো ওকে দেখে, শ্রীতমাকে দেখে অশ্মির এক্সাইটমেন্টের লেভেলই অন্যরকম ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ঢালাইয়ের মেশিনটা যতক্ষণ চলেছে ততক্ষণ বলতে পারো অশ্মি নেচে গেছে। এই একটা মেয়ে হয়েছে যে যে কোনো আওয়াজ পেলেই তার ভেতর থেকে নাচ যেন ফুটে ফুটে বেরিয়ে আসে, এতই নাচতে থাকে, এতই আর কি। যে কোনো ধরনের আওয়াজ তোমরা বলতে পারো, সে বাজনার আওয়াজ হোক বা এই যে ঢালাইয়ের মেশিনের আওয়াজ বলতে পারো, তাতেই ও ডান্স করছে। তো আমি ওকে মানে শ্রীতমাকে একটুখানি ডাকলাম যে আয় আয়, তো ও বললো যে মানে ও বাচ্চা, যেহেতু এত লোকজন কাজ করছে, একটু ভয়ও বলতে পারো, একটু লজ্জা বলতে পারো, তো তার জন্য এলো না। শ্রীতমা আমার সম্পর্কে বোন হয়, তো অশ্মির মিমিই হবে, মানে মাসিমণি হবে। তো মা ওখানে ঠাকুর পুজো করছিল, আর ভাইকে আর কি ওই যে মিস্ত্রিরা কাজ করছেন, তো ওনারা বললেন যে একটুখানি কেরোসিন তেল লাগবে, তো সেটাই মাকে বললো আনতে। তো মা ভাইকে দিল, তো ভাই এখন ওদেরকে গিয়ে দেবে। আমাকে আজকে খাবার বানাতে হবে 17 জনকার, কারণ 17 জন আর কি ওই যে মিস্ত্রিরা কাজ করছেন, তো ওনারা আমাদের বাড়িতে জল খাবার খাবেন। তো তার জন্য লাগবে আমার কারি পাতা, আমাদের বাড়িতেই কারি পাতার গাছ আছে। তো ভাইকে বললাম যে তুই একবার অশ্মিকে ধর, কারণ অশ্মিকে নিয়ে এই জায়গাতে যাওয়াটা ইম্পসিবল। ডান দিকে দেখো একটা বড় চেম্বারের মতো রয়েছে, ওইটা হলো আমাদের গোবর গ্যাসের চেম্বার। আর ওর ডিপ মানে ওর গভীরতা জানো, ওর গভীরতা মোটামুটি ওখানেতে 2টো তাল গাছ দাঁড়িয়ে যাবে, মানে মাথার মানে একটা তাল গাছ তার উপর আরেকটা তাল গাছ, মানে এতটাই ডিপ। যদি কোনো মানুষ বা কোনো জীবজন্তু পড়ে যায়, তার বাঁচার আশা একদমই নেই, মানে এতটাই ডিপ। তো সেই জন্যই ওটা এক সাইডে আছে, যেখানে কোনো গরু বাছুর থেকে শুরু করে কোনো পশু পাখি প্রাণী, পাখিদের কথা বাদ দাও, কোনো পশু ওইদিকে যায় না। আমরা তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনোদিনই দেখিনি যে ওইদিকে কেউ যায়। তো সেই জন্য ওটা একদম এক সাইডে আর সেফ জোনই আছে। গোবর গ্যাসের চেম্বার এটাকে বলে, মানে পুরোটাই গোবরের ঠাসা। মানে জলের তো ধরো সাঁতার কাটবে আর করবে, কিন্তু গোবরের মধ্যে পড়ে গেলে কি করে কি হবে আমি জানি না। তো এরই পাশে রয়েছে আমাদের এই বিভিন্ন ধরনের গাছ, লেবু গাছ, কুল গাছ, আরও শিরিষ গাছ, মেহগিনি গাছ, লম্বু গাছ, প্রচুর গাছ আছে। তারই পাশে এই কারি পাতার গাছ হয়েছে। না, এই গাছটা কিন্তু আমরা লাগাইনি, এটা নিজে নিজেই হয়েছে। ওই পাখি আর কি বীজ ফেলেছিল, তো পাখি থেকেই আর কি হওয়া। তো কারি পাতা তুলতে গিয়ে দেখলাম পাতাগুলো খুব একটা ভালো নেই, কিন্তু তার থেকেই আর কি খুঁজে খুঁজে কিছু পাতা নিলাম, যেগুলো এখন মানে আমার কাছে যেটা ভালো মনে হলো, তো সেগুলোই নিয়েছি। তবুও একদম যে পারফেক্ট পাতা পেয়েছি সেরকম কিছু না। শুধু আমাদের বাড়িতেও না, আমাদের পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতেও কারি পাতার গাছ আছে, কিন্তু তাদের বাড়ির গাছের পাতাও দেখলাম এইরকম। তো হয়তো এই সিজনে পাতাগুলো এরকম হয়ে যায়। তো নিয়ে এলাম, তো ভালো করে ধুয়ে জলে পরিষ্কার করে আমি কারি পাতাগুলো এভাবে আর কি বাটির মধ্যে ছাড়াতে বসে পড়েছি, একটা একটা করে বাছতে বসে পড়েছি। তো যেগুলো পাতাগুলো মনে হচ্ছে ভালো সেগুলো নিচ্ছি, আর বাকি একটা দুটো সবই পাতাই ভালো ছিল। বাকি একটা দুটো পাতা যেহেতু ধুয়ে নিয়ে এসেছি, তো বাকি যে পাতাগুলো আছে যেগুলো একটু খারাপ মনে হচ্ছে, তো সেগুলো আমি ফেলে দিচ্ছিলাম। আর আজকে রান্নাটা আমি করব, মানে জলখাবারটা আমি বানাবো ওই আমাদের যে মাটির উনুনটা আছে, জ্বালনের উনুন আমরা এখানেতে বলি, মানে কাঠের উনুন অনেকে বলো, মাটির উনুন অনেকে বলো, অনেকে অনেক রকম ভাবে বলো। আমরা এখানে জ্বালনের উনুন মাটির উনুন বলি। তো সেই উনুনাতেই আর কি রান্না করব। আমি এই উনুনেতে রান্না করতে অতটা এক্সপার্ট বা পটু নই। হ্যাঁ, গ্রামের মেয়ে, তা সত্ত্বেও আমি পারি না, কারণ কোনোদিন তো করিনি, আমাকে কোনোদিন কেউ করতে দেয়নি।
তাই আমি পারি না। তো মাকে বললাম তুমি উনুনটা জ্বালিয়ে দাও, মানে আগুনটা ধরিয়ে দাও উনুনেতে, তারপরে গিয়ে আমি চেষ্টা করে দেখছি, যদি পারি তো করবো, না হলে পারবো না। তার কারণ হচ্ছে দেখো, গ্যাসেতে অত বড় কড়াই, মানে ওভেনে তো হতো, মানে গ্যাস সিলিন্ডারে হতো, কিন্তু অনেক টাইম টেকিং এর একটা ব্যাপার হতো। কারণ অতটা মানে সেই কড়াইয়ের, অত বড় কড়াইয়ের নিচেতে একটুখানি আর কি বার্নারটা জ্বলবে, তো অনেক টাইম টেকিং এর একটা ব্যাপার। তো সেই জন্যই মা বললো তুই উনানে চাপা, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো মা এখানে উনানটা দেখো ধরিয়ে দিয়েছে, আমি পিঁড়িটা নিয়ে এলাম, তো পিঁড়িটার উপরেতেই বসে আর কি রান্নাটা করব। তো মা কড়াইয়ের পেছনেতে কাদা মাটি বুলিয়ে দিয়েছিল, যাতে কালি হয়ে গেলেও আর কি কালিটা তুলতে অসুবিধা না হয়। তো তেল দিয়েছি, তাতে জিরে দিয়েছি। এরপরে ক্লিপগুলো আমি নিয়েছি, কিন্তু আমি এখন এডিটিং করতে গিয়ে দেখছি সেই ক্লিপগুলো আমি আর পারছি না, মানে কেমন একটা হয়ে আছে, কিভাবে হয়েছে আমি জানি না। তো পুরো প্রসেসিংটাই তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এখন আর আমি দেখাতে পারছি না। তো এই দেখো, আমি চেষ্টা করছি উনুনটাকে আর কি এইভাবে জ্বালানোর, প্রথমবার বলতে পারো আমি এইভাবেতে আমাদের বাড়িতে, মানে এই মঙ্গলপুরেতে এইভাবে আমি রান্না করছি। এর আগে হয়তো তোমরা আমাকে কোনোদিনই দেখোনি, আমাকে কোনোদিনই আগুনের কাছে যেতে দেওয়া হয়নি, কিন্তু আজকে মা পাশেই ছিল, অস্মিকে ধরেছিল, কারণ অস্মিকে নিয়ে তো এভাবে আমি আগুনের কাছে আসবো না, ওকে নিয়ে এখানে রান্না করতে যাই তাহলে মানে রান্নাটাই একদম কি হয়ে যাবে, মানে সম্ভবই না। তো কারি পাতাও দিয়েছিলাম, তারপর আর তোমার 4টে তোমার শুকনো লঙ্কাও আর কি দিয়েছিলাম, যেখানে নুন দিলাম, হলুদ দিলাম। আর হ্যাঁ, আলুটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করা ছিল, সেজন্য কোনো মানে সমস্যায় পড়তে হয়নি। কাকিমা আজকে বাজারে গেছে, কারণ বাবা যেহেতু এই সপ্তাহে আসতে পারেনি। আর মানে বুঝতেই পারছো যে বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে তাহলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় একটা পরিবারকে। কিন্তু আমার কাকিমা যেহেতু এই দিকটা একটুখানি ম্যানেজ করে নেয়, সেজন্য আমাদের বাড়িতে অতটা সমস্যা হয় না। এই দেখো, জলখাবার বানানো আমার কমপ্লিট। এই কারি পাতা দিয়ে সুন্দর একটা আলুর সবজি বানিয়েছিলাম সবার জন্য। তো মাকে শেষকালে বললাম তুমি একটুখানি দেখে নাও যে ঠিকঠাক হয়েছে কিনা। উনানের জালটা আজকে একটুখানি সমস্যা করছিল, কিছুতেই আর কি ওই মানে কোনো সময় ভালোভাবে জ্বলছিল, কোনো সময় নিভে যাচ্ছিল। কারণ দেখো, আমার কাঁচা হাত তো, আমি পারি না, তো সেই জন্য অনেক সময় কি হচ্ছিল, বেশি জ্বালন দিয়ে দিচ্ছিলাম, বেশি কাঠ দিয়ে দিচ্ছিলাম, তো সেই জন্য একটুখানি হাওয়া বাতাসও মানে অক্সিজেনও যাতে পাচ্ছিল না, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো সেই জন্যই আর কি একটু জ্বলতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখানে আমি অস্মিকে জুতো পরিয়ে দিচ্ছি, কারণ অস্মি সকাল থেকেই কোলেই ছিল। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে বললাম যে সূর্য মামার দেখা একদমই, এখনো পর্যন্ত সূর্য মামার দেখা যায়নি, কিন্তু ওয়েদারটা মানে খুব একটা ঠান্ডা নয়, একটুখানি সে গুমোট গরম যাকে বলে না, ঠিক সেই রকম একটা গরমের মতো লাগছিল। তো অস্মি এখন হাঁটবে, তো সেজন্য ওকে জুতোটা পরিয়ে দিলাম, যাতে ওর আর কি ওই মোজাটা যাতে ভিজিয়ে না ফেলে, কারণ কালকে বৃষ্টি হয়েছে, যদি নিচে দিয়ে চলে যায় সবার চোখের আড়ালে। তো সেজন্য জুতোটা পরিয়ে দিলাম। আর এই জুতোগুলো অস্মির প্রথম জুতো, কিন্তু এই জুতোগুলো দেখছি কয়েকদিন পরার পরেই না জুতোর সেই সামনের দিকে যে খোলসটা থাকে, তো সেটা একটুখানি কেমন ফুটো ফুটো, মানে ফেটে যাওয়ার মতো হয়ে গেছে, ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গেছে। এই কয়েকদিন জুতোটা পরলো, আর এই কয়েকদিনই দেখো, এখনো মনে হয় 15 দিনও হয়নি হয়তো, মেবি, বা তার থেকে হয়তো বেশি হয়েছে, মানে 1 মাস এখনো হয়নি, কিন্তু জুতোটার অবস্থা এরকম হয়েছে। আর জুতোটা দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ ওটার উপর যা অত্যাচার হয়, অস্মি কত পরে, কত টেনে হিঁচড়ে এখানে ওখানে কত কিছুই না করে। একটা বড় মানুষের চলা আর একটা বাচ্চা মানুষ যেই হাঁটতে শিখেছে তার চলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ও তো সেই টলে 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 চলে। এখন আমরা এসেছি সিংহবাহিনী মায়ের মন্দিরে, এখানে হ্যাঁ, বরকনে দেখতে আজও। বিয়ের সিজন চলছে, তোমরা তো জানো, আজকে এর বিয়ে হচ্ছে, কালকে ওর বিয়ে হচ্ছে। তবে আজকের ব্যাপারটা একটু আলাদা। আজকে একই জায়গায় দুটো বিয়ে বাড়ির মানুষজন এখানে একসাথে জমা হয়েছে। হ্যাঁ, দুটো বিয়ে বাড়ির মানুষজন। একটা এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের সব পরে ডান্স করছে, মজা করছে একসাথে, ওটা হলো একটা বিয়ে বাড়ি, যার আজকে বিয়ে হবে। আমাদের পাড়ার আরেক মেয়ের বিয়ে হচ্ছে আজকে, ওনার বিয়ে হবে। তো আজকে গায়ে হয়ে গেছে, গায়ে পরে ওই বাজনা বাজাচ্ছে, মানে সানাই বাজছে। তো তার পাশে, সানাই না কি বলবো, ব্যান্ড বাজনাই তো বলি আমরা এখানে, তো সেটা বাজছে। তো তার তালে তালে সবাই মিলে ডান্স করছে। আর একটা বিয়ে বাড়ির লোকজন হলো কান্না বিলের। তো ওনারা আর কি আমাদের সিংহবাহিনী মাকে প্রচণ্ড মানে শ্রদ্ধা করেন, প্রচণ্ডভাবে মানেন। তো সেই জন্য এর আগের দিনে ওনারা এসেছিলেন পুজো করাতে। তারপরে ওনারা বলেছিলেন যে যেখানে আর কি বিয়ে হচ্ছে, তো সেখান থেকে বরকনে এখানেতে প্রথম আসবে মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে, তারপরে বরকনে যাবে তার শ্বশুরবাড়ি, মানে কনে যাবে তার শ্বশুরবাড়ি। তো এখানেতে সেই জন্য প্রথম এসেছে আজকে, মানে প্রথম মানে মায়ের কাছে প্রথম এসেছে আর কি ওই পুজো টুজো করতে, দর্শন করতে, আশীর্বাদ নিতে, তারপরে আর কি শ্বশুরবাড়ি ফিরবে। তো এটাই হলো ব্যাপার। আর অস্মিকে এই দেখো কোল থেকে নামিয়ে দিয়েছে, সবাই ডান্স করছে, অস্মি একটু ডান্স করছে। তবে যেমন হয় আর কি, ছোট্ট বাচ্চা থেকে সবাই মিলে ওকে কোলে নিতে চাচ্ছে, এ একবার করে দিচ্ছে, ও একবার করে দিচ্ছে। আর অস্মি না
আজকে সকাল থেকে একটুখানি এসে একটুখানি কি বলবো মানে মেজাজটা ঠিকঠাক নেই, তো যেই কোলে নিচ্ছে তাকে আর কি তার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, কিছুতেই তার কাছে যাবে না। তবুও আর কি সবাই করে কোলে নিচ্ছে, আর আমি মাকে বলছি মা কাঁদছে ছেড়ে দাও, তুমিই কোলে নাও। এই দেখো সবাই নাচছে আর ও নাচবে, তোমরা তো জানো যে ও নাচতে কতটাই না ভালোবাসে সব বাচ্চাদের মতো। তো ও দেখাচ্ছে ওখানে দেখো বরকনে বরকনে ও দেখতে পার কি বরকনে, আর অশ্মি কি মজাটাই না করছে। তো আমার এখন মনে হচ্ছে প্রতিদিন কারুর না কারুর বিয়ে হোক, প্রতিদিন মন্দিরেতে কেউ না কেউ আসুক, আর প্রতিদিন আমি অশ্মিকে নিয়ে যাব, অশ্মি এইভাবেতে ওই বাজনার তালে তালে নাচবে, আর আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আমিও দেখবো। মানে তোমাদের সাথে শেয়ার করার থেকে বেশি আমার দেখতে বেশি ভালো লাগছে। ওই যে দূরে বর আর কনে আমি তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। তো ওনারাই আর কি কান্নাবিল থেকে আর কি এসেছেন, খুব সুন্দর খুব দারুণ দেখতে লাগছিল বউটাকে। তুমি তো জানো নতুন বর কনে দেখতে ওদেরকে দেখতে কি সুন্দর না লাগে, মানে মনে হয় যেন উফ চোখটা জুড়িয়ে গেল এরকম মতো। তোমাদেরকে আমি একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ ওখানে দুটো বিয়েবাড়ির লোকজন, তো সামনে যাওয়ার আমি একদমই চেষ্টা করছিলাম না। তো এই যে একজন কাকু বা আঙ্কেল যাই বলো না কেন, আমরা এখানে কাকুই বলি, তো উনি আর কি এলেন। তো ওনারা এসে ওই অশ্মির হাতে একটু মিষ্টি দিয়ে গেলেন। তো ওনারা না আমার যারা কান্নাবিল থেকে এসেছিলেন, ওরা না সবাইকার হাতে মানে ছোট ছোট পলিথিনের প্যাকেট করে এনেছিলেন, তাতে একটা করে রসগোল্লা আর কয়েকটা বোঁদে মানে কতগুলো বোঁদে এরকম করে প্যাকেট করে নিয়ে এসেছিলেন, একজনের জন্য যথেষ্ট। তো সবাইকে আর কি মিষ্টি মুখ করাচ্ছিলেন, সবাইকে মিষ্টি দিচ্ছিলেন। এই দেখো বর বউ কত সুন্দর না লাগছে ওনাদেরকে। তো নিয়ে এসেছিলেন, তো সবাইকে দিচ্ছিলেন। তো আমি এবং আমার ঠাকুমাও ছিল, মা চলে গিয়েছিল, মা দাঁড়ায়নি কারণ বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, তো মায়ের পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। তো আমি অশ্মিকে নিয়েছিলাম, তো ঠাকুমার হাতে দিয়েছিল, ঠাকুমাকেও যেতে হয়নি। আর আমি গিয়ে একটা নিয়ে এসেছিলাম, তো আমি একটা নিয়ে দূরে দাঁড়িয়েছিলাম দেখছিলাম। তো তখন উনি এলেন, মানে ওই কাকু এলেন, তো এসে অশ্মির হাতে স্পেশালি অশ্মির ভিআইপি ট্রিটমেন্ট, বুঝতেই পারছো বাচ্চা না ওই জন্য, তো অশ্মির হাতে একটা প্যাকেট আর কি দিয়ে গেলেন। তো আমি বাড়িতে এসে বলছি দেখো দেখো অশ্মির ভিআইপি ট্রিটমেন্ট কারুর কি হাতে দিয়েছে, অশ্মির হাতে দিয়ে গেছে। যাই হোক বাড়ি চলে এলাম, সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করছে, কাজ মোটামুটি কমপ্লিট। এই যে লোহার রডগুলো মানে পিলার দাঁড় করানো, এটা তো গতকাল বিকালই হয়ে গেছিলো, আর আজকে যেটা হয়েছে সেটাই দেখতে যাচ্ছিলাম, কারণ সকাল থেকে তো এখানে লোকজন যাওয়া তো সম্ভব নয়। তো এই কাজগুলো এখন করেছে, এই গম্বুজের মতো ঢালাই এখানেতে করেছে, আমি জানি না এগুলোকে কি বলে, এরকমই আর কি এখন দেখতে হচ্ছে। এর উপর নাকি কালকে মানে আগামীকাল ওই বালি প্যাকিং হবে না কি হবে আমি জানি না, যা হবে সবই তোমাদেরকে দেখাবো। তো আমি একবার দেখতে এলাম, আর ওনারা এখন হাত পা ধুচ্ছেন আর কি, পরিষ্কার টরিষ্কার হচ্ছেন, তারপরে আর কি খেতে বসবে। তো জানি না কিরকম হয়েছে, কিন্তু ওই একই খাবার আমরাও খেয়েছি, আচ্ছা আমাদের তো ভালোই লেগেছে। এখন ওনাদের পালা, তো ভাই গিয়ে আর কি হাতে হাতে জোগাড় করে দিচ্ছিল, এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়। তো কাঁচা লঙ্কার বাটিটা আর কি আমি একে এগিয়ে দিলাম, কারণ মা সবই নিয়ে গেছিলো, কাঁচা লঙ্কার বাটিটা আর কি নিয়ে যেতে ভুলে গিয়েছিলো। পেঁয়াজ লঙ্কা যা যা আর কি লাগে আর কি, ওনারা যা যা খাবেন তাই আর কি। তো মা ওখানে তো সবাইকে আর কি তৃপ্তি সহকারে খাওয়াচ্ছিল, আর আমারও আর কি সার্থক, আমিও 17 জনকার রান্না মোটামুটি রান্না করতে শিখে গেছি। আবার শুরু করেছে আজকে অস্মি, ভয় দেখাচ্ছ, সবাই ভয় পেয়ে গেছে। অস্মি কেমন ঘামছে দেখো, এখনো কিন্তু একটু একটু ঠান্ডা আছে, কিন্তু অস্মি পুরো ঘেমে গেছে। জামাটা খুলে দাও, জামাটা খুলে দাও, খুলে দাও, হাত চামড়া জামাটা খুলে দিতে হবে। অস্মি এখন থেকে পুরো ঘামছে, মানে বিশ্বাস করতে পারছো? এখন থেকে কিন্তু গরমের হাওয়া পড়তে আরম্ভ করে দিয়েছে। গতকাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে রাতে জানি না কি হবে। আজকে রাতে তো হওয়ার মানে কোনো সম্ভাবনা নেই যে আজকে রাতে বৃষ্টি হবে। তো দেখো আমি আজকে ওই সবাই খাচ্ছিল, তারপর থেকে কোনো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ এই যে দেখতে পাচ্ছ একটা নিষ্পাপ ছোট্ট একটা মুখ, এনার মতো ছটফটে এনার মতো দুষ্টু বাচ্চা হয়তো খুব কমই আছে। তোমরা কিউট কিউট বলো, দুষ্টুমি করতে বলো, কিন্তু বিশ্বাস করো ওর দুষ্টুমি হ্যান্ডেল করতে করতে আমরা মানে পাগল হয়ে যাচ্ছি। তো অস্মি ঘামছে। তো দেখো কি বলছি আমি, দুপুরবেলাতে ওই তখন মায়ের কাছে ছিল, স্নান টান করিয়ে মায়ের কাছে দিয়ে এসেছিলাম। তারপর ওকে আমি দুপুরবেলা ভাত খাওয়াবো, তখন 1:30 বাজছে, মায়ের কাছ থেকে নিয়ে এলাম যে ওকে আমি ভাতটা খাওয়াবো, পড়ে যাবি মানা, ওখানে ভাত খাওয়াবো। তো ওকে আমি কোলে করে নিয়ে এসে জাস্ট, বাবা ধার দিয়ে যেও না, ওইদিকে সরে যাও, ওইদিকে
তো ওকে আমি মায়ের কাছ থেকে নিয়ে এসে কোলে করে আমাদেরই এই দাওয়াতে, যেখানে আর কি অস্মি থাকে, আমরা সবাই খাওয়া দাওয়া করি বা হাঁটাচলা করে থাকি আর কি, মানে বাইরের বারান্দা যাকে বলো, আমরা দাওয়া বলি, তো সেজন্য দাওয়া বলছি। তো সেখানেতে কোল থেকে জাস্ট নিচে নামিয়েছি, নিচে নেমে দাঁড়িয়ে অস্মি জাস্ট একটা পা বাড়িয়েছে, এমন ধপ করে পড়লো, মানে বিশ্বাস করো যে হারে যে আওয়াজটা হয়েছে, আর মুখটা পুরো গুজে পড়েছে, আমি ভেবেছি নাকটা ফেটে গেছে, মানে এতটাই বিকট আওয়াজ হয়েছে। মাটিতে পড়েছে তাও এরকম বিকট আওয়াজ, ধপাস করে ধপ করে একটা আওয়াজ হয়েছে। তো যখন উঠলো তখন দেখছি পুরো মানে ব্লিডিং আরম্ভ হয়ে গেছে মুখের মধ্যে। তখন আমি বুঝতে পেরেছি যে কোথাও কেটে ফেটে গেছে। তারপরে ভেবেছিলাম যে হালকা পাতলার উপর দিয়ে গেছে, কিন্তু আমার ভয় লাগছিল, যে হারে একটা আওয়াজ হয়েছে হালকা পাতলার উপর দিয়ে তো যাওয়াটা সম্ভব নয়। তারপরে ওকে আমি ব্রেস্ট ফিড করাতে যাচ্ছিলাম, ও কিছুতেই ব্রেস্ট ফিডও করতে চাইছিল না, যে মুখের ভেতরে ব্লিডিং হলে তো ব্রেস্ট ফিড করলে রক্তটা আর কি বন্ধ হয়ে যায়, আর বেরোয় না। কিন্তু অস্মি কোনো মতে ব্রেস্ট ফিড করাতে পারিনি আমি ওকে, ও ব্রেস্ট ফিড করতে চায়নি। এতটাই মানে কাঁদছিল চিৎকারি করে, মা নিয়ে বাইরে দিয়ে ঘুরতে গেল, সেখানেও মা সামলাতে পারেনি, আমি সামলাতে পারছি, মানে কারোর হাতে করেও থাকিনি। তারপরে যখন একটুও শান্ত হলো, মানে ধরো মিনিট 5 পর যখন শান্ত হলো, তখন অটোমেটিক্যালি ও আমাকে দেখাচ্ছিল, যে এরকম এরকম করে দেখাচ্ছিল, আর আমি দেখার চেষ্টা করছিলাম, ও একদম শান্তভাবে আমাকে দেখালো। তখন দেখলাম যে আমাদের এই যে লোয়ার লিপটা রয়েছে না, লোয়ার লিপের কি বাবা, এই যে ও গনু দাদাকে আদর করতে হবে, ও তুমি করো। তো ওই হ্যাঁ হ্যাঁ করো। তো ওই লোয়ার লিপে আর কি এই ভেতরের দিকটা মানে একদম বাজে ভাবে, বিশাল ডিপ ভাবে আর কি কেটে গেছে, এতটাই ডিপ ভাবে কেটেছে, মানে সেই জায়গাটা পুরো কালো হয়ে মানে চাচ্ছে দেয়, মানে অনেক এর আগেও অস্মির দাঁতে লেগেছে বা ঠোঁটে কেটে গেছে, এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু আজকে যেভাবে কেটেছে ঠোঁটটা, মানে ভয়ানক রকম ভাবে কেটেছে। তো তারপরে আমার কাছে যা যা ওষুধ ছিল সেসব ওষুধ দিয়েছি। তো তারপরে তো একটুখানি খেয়েছে, খেতে তো সম্ভব না, কারণ এই জায়গাটা ওর ব্যথা করছে, তো সামান্য একটু খেয়েছে, আমি ওকে জোর করিনি, একদমই অল্প খেয়েছে, মানে যা খায় তার 4 ভাগের 1 ভাগ খেয়েছে। তো খেলো, দিয়ে খেয়ে ঘুমালো। তো ঘুম থেকে ওঠার পর আবার সেই কান্না শুরু, দেখছি ঠোঁট মানে একটা ঠোঁট ফুলে একবারে 2টো ঠোঁট হয়েছে, মানে অবস্থা দেখো, 2টো ঠোঁট হয়েছে, সবসময় ঠোঁটটা দিয়ে আর কি মানে দেখাচ্ছে, কামছে, এইভাবে সন্ধ্যা থেকে চলছে। এখন একটু ওষুধ দিয়েছি বলে ব্যথাটা একটু কম, সেই জন্যই এরকম করে খেলে টেলে বেড়াচ্ছে, নাহলে সারা সন্ধ্যে কারোর কাছে যায়নি, আমার কাছেই ছিল, মায়ের কাছে, এমনকি মায়ের কাছে পর্যন্ত যেতে চাইছে না, এতটাই কষ্ট হচ্ছে। আর বাচ্চাদের যখন কষ্ট হয় তখন বাচ্চারা মায়ের কাছেই থাকতে চায়, হ্যাঁ কারোর কাছে যেতে চায় না। তুমি ঘামছো না, পুরো তো ঘেমে গেছো, জল জল হয়ে গেছে। তো আর আজকে আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছিল আর কি, ওই আমাদের যেহেতু অসৌচ চলছে, আমার ঠাকুমা শাশুড়ি এক মারা গেছেন না, তো ঘাট শ্রাদ্ধ সব কিছুই হবে, তো সেই জন্য আমার ফ্যামিলিকে সবাইকে আর কি ওই কার্ড দিতে আসা বা করতে নেই, মাথায় হাত দিতে নেই, তো খুঁজতে আসা বলে, তো সেই খুঁজতে এসেছিলেন। তো যখনই এইসব কাণ্ড হয়েছে তারপরেই আর কি ওরা এসেছিলেন, ওই 2জন এসেছিলেন, একজন তো আমার কাকা শ্বশুর হয়, আর একজন ওই রকম শ্বশুর, মানে কেউ ওই যে শ্বশুর বা কাকা শ্বশুর সম্পর্কে হয়তো এরকম হবেন, আমি ঠিক সম্পর্কটা ঠিক জানি না। তো এই হলো ব্যাপার। এই চলো, অস্মির মুখের ব্যথাটা একটু কমা, যেই কমেছে ব্যাস ও দুষ্টুমি শুরু হয়ে গেছে, মাথা চাপ রাখতে নেই। দেখো শীতকালের দিনে ওর ভেতরে কিন্তু কোনো জামা নেই, শুধু এই একটা জামাই আছে, ওই জামাটা পরেই ঘুরে বেড়াচ্ছে, মাথায় চাপ রাখতে নেই। চলো টাটা করে দাও সবাইকে, টাটা টাটা বলে, আবার কাল দেখা হবে, টাটা না, টাটা করে দাও, চলো বাই, টেক কেয়ার এন্ড গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে, টাটা 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 টাটা। কি হলো ভাই, ইন্দুরে কামড়ে দিয়েছে?